দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। নির্বাচনী প্রচারণার শেষ দিনে আজ ঢাকায় অন্তত ৮টি পথসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই ঢাকা ১৭ আসনে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর খেলার মাঠে পথসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা ১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্রমাঠ, ঢাকা ৮ আসনে পীরজঙ্গি মাজার রোডে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়াও ঢাকা ৯ আসনে মান্ডা তরুণ সংঘমাঠ, ঢাকা ৫ আসনে যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড, ঢাকা ৪ আসনে জুরাইন শ্যামগঞ্জ রোড, ঢাকা ৬ আসনে ধূপখোলা মাঠ এবং সবশেষ ঢাকা ৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যায় আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। আসন্ন নির্বাচন নিয়ে দেশের ৫০% বেশি মানুষ উদ্বিগ্ন। প্রায় ২৬% নিজেদের অনিরাপদ মনে করছে। ঢাকায় সংখ্যালঘুদের ওপর চালানো জরিপ প্রকাশকালে রোববার এ তথ্য জানায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে বদিউল আলম মজুমদার অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের সংস্কারের সুপারিশ মানা হয়নি। আর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের সক্ষমতা ও সম্ভাবনা শেষ সীমায় চলে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থা নানা ধরনের জরিপ প্রকাশ করছে। এরই ধারাবাহিকতায় রবিবার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০৫ জন সদস্যের মধ্যে চালানো জরিপ প্রকাশ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। তাদের অঙ্গীকার থেকে বাস্তবায়ন, রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতার শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে ৫০% বেশি মানুষ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন এবং ২৫% বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ বা চরম অনিরাপদ মনে করছেন। ভয় এবং নিরাপত্তাহীনতার এই বোর্ডটা সবচেয়ে বেশি কাজ করে। এটা অবশ্য বাংলাদেশে এখন অনেকের মধ্যেই করে, এটা মাইনরিটি মেজরিটি বলে কোনো কথা নেই, কিন্তু বিশেষ করে আমাদের ফাইন্ডিংসের মধ্যে এটাও আমরা দেখছি। অনুষ্ঠানে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন সংস্কারে তাদের সুপারিশমালা বাস্তবায়িত হয়নি, ফলে ঋণ খেলাপি সহ নানা অভিযোগ নিয়ে নির্বাচনে অংশ নিতে পারছেন কেউ কেউ। রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা, দুর্ভাগ্যবশত এই প্রস্তাবগুলো অধিকাংশই, প্রায় সবগুলোই গ্রহণ করা হয়নি। গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হোক আমরা চাই, কিন্তু এখানে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণের ক্ষেত্রে যে ধরনের ঘাটতি রয়ে গেছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা যদি অন্তর্ভুক্তির ঘাটতি পূরণ করতে নাও পারি এই মুহূর্তে পূর্ণাঙ্গভাবে, কিন্তু অংশগ্রহণের ঘাটতি পূরণ করার সুযোগ এখনো রয়ে গেছে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া মানুষদের ভোটে আনা এবং ভোটের আগে পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। আমরা অংশগ্রহণকে অনুৎসাহিত করছি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সকাল 7:30টায়। শেষ দিনের প্রচারণার খবর জানাতে এবারে সিলেট থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জয়ন্ত কুমার দাস। জয়ন্ত, কাল সকাল পর্যন্ত সময় থাকলেও বলাই যায় যে আজই শেষ হচ্ছে নির্বাচনী গণসংযোগ। তো শেষ মুহূর্তে সিলেটের প্রার্থীরা কিভাবে কাজে লাগাচ্ছেন এই সময়টাকে এবং ভোটাররাই বা কি বলছেন? রাহনুমা, আগামীকাল শেষ হচ্ছে প্রচারণা, তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এবং ভোটাররাও কিন্তু সেই প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা কিভাবে করছে, কি প্রত্যাশা তারা দিচ্ছে, কি প্রতিশ্রুতি তারা দিচ্ছে সেটি শোনার জন্য কিন্তু জনসভা, পথসভা, উঠান বৈঠক কিন্তু করছেন। সিলেট জেলার 6টি আসনেই কিন্তু শেষ মুহূর্তে প্রচারণা জমে উঠেছে। পথসভা, উঠান বৈঠক করছেন প্রার্থীরা। সিলেট 1 আসনে জামায়াতে ইসলাম এবং বিএনপির যে 2 প্রার্থী তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে এবং এই 2 প্রার্থীর মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে মনে করছেন এবং বলা চলে 2, 3 এবং 4 আসন, এই আসনগুলোতে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে।
সীমান্তবর্তী জনপদ, এবং এখানে একজন হেভিওয়েট প্রার্থী আছেন আরিফুল হক চৌধুরী, যিনি সাবেক মেয়র। তিনি কিন্তু নির্বাচন করছেন। একই সাথে জামাত ইসলাম আরেকজন প্রার্থী, তিনিও কিন্তু শক্ত প্রার্থী। বলা চলে এই দুই প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং আরেকটি আসন সিলেট 5 আসন, সেটা হচ্ছে সীমান্তবর্তী জনপদ, এবং এই একমাত্র আসন যে আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। কাজে এই আসনটি তো আসলে আলাদা করে চোখ রয়েছে সিলেটবাসীর। সবকিছু মিলিয়ে প্রার্থীদের প্রতিশ্রুতি শুনছেন, কথার পরিচয় শুনছেন, তবে ভোটাররা বলছেন এবার তারা সচেতন, এবার তারা ব্যক্তি দেখে নয়, এবার তারা প্রতীক দেখে নয়, ব্যক্তি দেখেই তারা ভোট দিবেন, দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে তারা ভোট দিবেন। এবং সিলেট 1 আসনের কথা যদি বলি, সিলেট 1 আসনে বিগত সময়ে তেমন কোনো উন্নয়ন হয়নি, বিশেষ করে জলাবদ্ধতা ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু ভোটাররা বলছেন যে প্রার্থী এই সমস্যা সমাধানগুলো করবে, তাদের জন্য আসলে তারা কাজ করবে। এবং সিলেট বরাবরই উন্নয়ন বঞ্চিত, সেই উন্নয়নের জন্য যারা কাজ করবেন তাদের জন্য আসলে ভোটাররা কাজ করবেন। এবং জানিয়ে রাখতে চাই, বিদ্রোহী প্রার্থী যেমন একেবারে জোরে সোরে প্রস্তুতি চালাচ্ছেন, জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন, অন্যান্য প্রার্থীরা সেই চালাচ্ছেন। শুধু ভোটাররা প্রবাসীরা এসেছেন সেই পছন্দের প্রার্থীদের প্রচারণা কাজ করতে। তরুণ থেকে বৃদ্ধ সকলেই আসলে কাজ করছেন। এবং যেহেতু আগামীকাল শেষ হচ্ছে প্রচারণা, প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও আসলে অপেক্ষা করছেন সেই 12 ফেব্রুয়ারি তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য। সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। তবে একটা কথা জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু 1016টি কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ। কাজে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো নিয়ে আসলে শঙ্কা প্রকাশ করছেন সাধারণ মানুষ এবং সুশীল সমাজরা। তো আসলে এই ছিল আমার কাছে সিলেট থেকে যে সবশেষ প্রচারণার আপডেট, এটির সবশেষ। দর্শক, সিলেট থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন জয়ন্ত কুমার দাস। পোস্টাল ব্যালটে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন দেশের মানুষ। 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধন করেন কমপক্ষে 15,33,000-এর বেশি নাগরিক। এর মধ্যে প্রবাসীর সংখ্যা প্রায় 7,67,000। বাকিরা ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা, সরকারি চাকরিজীবী ও কারাবন্দী। পোস্টাল ভোট নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে বেশ আলোচনায় পোস্টাল ভোট। এটি এমন এক পদ্ধতি যেখানে ভোটার সশরীরে ভোট কেন্দ্রে উপস্থিত না হয়ে ডাকযোগে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি পোস্টাল ভোট এসেছে সৌদি আরব থেকে, যা প্রায় 2 লাখ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গত বছরের 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করে নির্বাচন কমিশন। নিবন্ধনের জন্য ভোটারদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হয়। 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর প্রবাসীদের জন্য, আর 21 জানুয়ারি প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দেশের ভেতরে অ্যাপে নিবন্ধিত ভোটারদের কাছে ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠায় ইসি, যেখানে নিবন্ধিত সব দল স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ও না ভোটের চিহ্ন সহ 119টি প্রতীক স্থান পায়। পোস্টাল ব্যালটে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করে ভোটাররা নিজ নিজ আসনে প্রার্থীদের নাম জেনে ভোট দিতে পারেন। প্রবাসীরা প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে ব্যালট পেলেও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রার্থী চূড়ান্ত হওয়ার পর। কথা ছিল 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরে আমরা প্রার্থী প্রতীকের যে সংখ্যা সম্পর্ক সেটা অ্যাপে দেখাই দিব। সো আমরা 21-এর জায়গায় 22-এ দেখাতে পেরেছি 22 তারিখ থেকে। সো আগের থেকেই প্রসেসটা ছিল নির্ধারিত প্রসেস যে উনি অ্যাপে ওনার প্রার্থী প্রতীকটা দেখবেন, দেখে এই ব্যালট পেপার সেখানে টিক বা ক্রস দিবেন। পছন্দের প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়া শেষ করে ব্যালট খামে ভরে নিকটস্থ পোস্ট অফিস বা পোস্ট বক্সে জমা দেন ভোটাররা। বিদেশ থেকে ব্যালট দেশে পৌঁছতে 20 দিনের মতো সময় লাগে। আধুনিক প্রযুক্তির এই ব্যালটে ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকায় কোন ব্যালট কোথায় আছে সেটি ভোটার যেমন জানতে পারেন, তেমনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসও জানতে পারে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোট গণনা হলেও পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রে যাবে না। গণনা হবে 300 আসনে নিযুক্ত 69 জন রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে। ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ নাই, কারণ ভোট কেন্দ্রে বাংলাদেশে এতগুলো ভোট কেন্দ্রে, এটা আবার যে আমাদের তো এটা তো অনলাইন সিস্টেম তখন দিতে হবে ভোট কেন্দ্রে। সো এটা ফিজিবল ছিল না, দ্যাট ইজ ওয়াই কমিশন এটাকে সেন্ট্রালি নিয়ে আসছে। গণনার সময় ওখানে কিন্তু প্রার্থীর প্রতিনিধি, রাজনৈতিক দলের এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক সবাই থাকবেন। 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছলে তা বাতিল বলে গণ্য হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। গতরাত 12:30টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসে পণ্য খালাস স্বাভাবিক রাখতে জনস্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার সকাল 8টা থেকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। তবে এই সময়ের মধ্যে বন্দর কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্ত সহ 5 দফা সমস্যার সমাধান না হলে 16 ফেব্রুয়ারি থেকে ফের কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা না দেওয়া সহ 4 দফা দাবিতে রোববার সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘট শুরু করেন বন্দর শ্রমিক কর্মচারীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে 7 বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রোববার তার আইনজীবী এ তথ্য জানান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হওয়া এবং এতে যোগ সাজসের দায়ে নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপপ্রচারের দায়ে আরও 1.5 বছরের কারাদণ্ড দেন বিচারক। কারাদণ্ডের পাশাপাশি তার উপর 2 বছরের দেশ ত্যাগের নিষেধাজ্ঞাও দেওয়া হয় এ রায়ে। তবে এ রায় চূড়ান্ত নয় এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে বলে জানিয়েছেন নার্গিস মোহাম্মদীর আইনজীবী। গত বছর 12 ডিসেম্বর আইনজীবী খসরু আল কুর্দির রহস্যজনক মৃত্যুর নিন্দা জানানোর পর নার্গিস মোহাম্মদীকে গ্রেপ্তার করে ইরানি সরকার। তখন থেকেই কারাগারে আছেন তিনি। জাপানের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায় তাকাইচির দল। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জাপানি সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, রোববার অনুষ্ঠিত ভোটে 465 আসনের নিম্নকক্ষে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি 352টি আসনে জয়ী হয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 233টি আসনের চেয়ে অনেক বেশি। পর্যবেক্ষকদের মতে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা এই নির্বাচনে এলডিপিকে তাদের অবস্থান শক্তপোক্ত করতে সহায়তা করছে। তাকাইচির এই ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি বলছে, এবার আগের নির্বাচনের তুলনায় অগ্রিম ভোট কম পড়েছে। 2024 সালে অনুষ্ঠিত নির্বাচনের তুলনায় 2.5% ভোট কম পড়েছে এবার। এছাড়া গত 36 বছরের মধ্যে এবারই প্রথম জাপানে শীতকালে নির্বাচন অনুষ্ঠিত হলো। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বেলা 12টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।